থানা, কতগুলা জেলা, ইউনিয়ন, অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা। মামুনুল হকের যে কোনো বিপদ আপদে প্রতিকূল পরিস্থিতিতে আমরা পাশে থাকবো। মামুনুল হককে গত 3 বছর সরকার কারাগারে আটকে রেখে চরম অন্যায় করেছে, অবিচার করেছে, তার উপরে জুলুম করেছে এবং তাকে যেভাবে লাঞ্ছিত করেছে একজন নারীকে দিয়ে বা একটা ঘটনা সাজিয়ে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্য ঘটনা হিসেবেই থাকবে। আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন, তিনি যদি মনে করেছেন তাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন, অর্থাৎ সে যেই মতের হোক, যেই পথের হোক, যেই বিশ্বাসের হোক, যার উপরে অন্যায় হয়েছে, যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। অবশেষে আবারও সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল। প্রিয় দর্শক শ্রোতা, আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রিয় দর্শক স্পিকারের সম্মুখে সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন আইনমন্ত্রীকে কি বললেন, ভিডিওটি হয়তো দেখলেই বুঝতে পারবেন। মূলত আজকে 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছে কয়েকদিন হলো, এটা আমরা সবাই জানি, দেশ বিদেশ সকলেই জানি। অবশেষে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির ব্যাপারটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন ভিপি নুরুল হক নূর এবং ব্যারিস্টার রোমিন ফারহানা, বিএনপির একজন টপ লেভেলের নেত্রী। তো মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখাই। সর্বপ্রথম চলুন আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়টি নিয়ে কি বলতেছে ভিপি নুরুল হক নূর, চলুন শুনে আসি। মামুনুল হকের যে কোনো বিপদ আপদে প্রতিকূল পরিস্থিতিতে আমরা পাশে থাকবো। মামুনুল হককে গত 3 বছর সরকার কারাগারে আটকে রেখে চরম অন্যায় করেছে, অবিচার করেছে, তার উপরে জুলুম করেছে এবং তাকে যেভাবে লাঞ্ছিত করেছে একজন নারীকে দিয়ে বা একটা ঘটনা সাজিয়ে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্য ঘটনা হিসেবেই থাকবে। তার মতো একজন সম্মানিত আলেম এবং দেখেছেন যে সরকার যাকে আপনার কি ধর্ষণকারী হিসেবে প্রচার করতে চেয়েছে, তারপরে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছে, সেই লোকটার মুক্তির পরে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করার জন্য রাস্তায় নেমে এসেছে। তার ভক্তবিন্দুরা তার বাসার নিচে থেকে মেইন সড়কে আপনার লোকে লোকারণ্য, সবাই ফোন দিয়ে তার খোঁজখবর নিচ্ছে। একটা লোক খারাপ হলে তো এইভাবে তার জনপ্রিয়তা বা জনসমর্থন তৈরি হতো না, দেশের বাইরে দেশের মধ্যে। তো এই যে সরকার চেষ্টা করেছে তাকে ভিলেন বানাতে, সে আগেও হিরো ছিল, এখন আরো শক্তিশালী হিরো তৈরি হয়েছে। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী লড়াইয়ে মানুষ প্রত্যাশা করছে যে মামুনুল হক এই আন্দোলনের শক্তিকে বৃদ্ধি করবে, স্পিরিটকে ধারণ করে দেশের মানুষের পাশে থাকবেন। সেক্ষেত্রে এখন তিনি মুক্তি পেয়েছেন, স্বাভাবিকভাবে সরকার তার উপরে চাপ তৈরি করবে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু মামুনুল হক তো বের হয়ে কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, নির্যাতন করেছেন, আমাদের পরিবারের উপরে অবিচার করেছেন, আমরা মেনে নিচ্ছি, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর দিন কায়েম করার প্রশ্নে আমরা বিন্দুমাত্র পিছু হটব না। তো এই যে তার সাহসী এবং বলিষ্ঠ ভূমিকা, তো আল্লাহর দিন কায়েম করতে হলে, আল্লাহ রাসূলের আদর্শ এই দেশে কায়েম করতে হলে অবশ্যই এই যে মানুষের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার, নির্যাতন হচ্ছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, দেশের অর্থ বাইরে পাচার করে দেওয়া হচ্ছে, সিন্ডিকেট করে দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্টে আছে এবং একটা হিন্দুত্বতাবাদী আপনার রাষ্ট্র এই মোদির ভারতের গোলামি করছে সরকার, এটা তো তারা মেনে নিবে না। সেক্ষেত্রে আমি তার এই মুক্তিকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি অবশ্যই এটা আমাদের এই সময়ের আন্দোলনের ক্ষেত্রে একটা শক্তি হবে। যেটা বলা হয়েছিল যে নারী গঠিত বিষয়ে মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে, আপনি কি তাই মনে করেন নাকি আসলে রাজনৈতিক কোনো আক্রোশ বা মোদি বিরোধী আন্দোলনের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে? না, এটা তো আমি আমার বিবৃতি দিয়ে জানিয়েছি। মামুনুল হককে গ্রেফতার এটা একটা ভারতীয় প্রেসক্রিপশন ছিল, শুধু মামুনুল হককে গ্রেফতার না, এই মোদি বিরোধী আন্দোলনে যে ক্র্যাকডাউন করেছিল এইটা ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা তার একটা প্রেসক্রিপশন ছিল যে বাংলাদেশে যখন দেখছে তারা এই 2013 সালে হেফাজতের উপরে নির্মম নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালানোর পরে আবার মোদি বিরোধী আন্দোলনে হেফাজত ইসলাম এইভাবে জেগে উঠেছে, এইভাবে তারা প্রতিরোধ করেছে, তখন ওরা বুঝতে পেরেছে যে এই হেফাজত ইসলাম সরকারের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে, সরকারের জন্য একটা বড় বাধা হবে, প্রতিবন্ধকতা হবে। কারণ এই রাষ্ট্র তো আলটিমেটলি এই আওয়ামী লীগ সরকার বা দেশ চালাচ্ছে না, তো ভারত থেকেই পরিচালিত হচ্ছে। তখন এই সরকারকে তারা ক্ষমতায় রাখবে, কারণ তাদের এই সরকারের সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে যে চতুর্থবার সরকার ক্ষমতা আসলে তারা ইসরায়েলকে বাংলাদেশে কনসুলেট খুলতে দেবে। তো কাজে তখন এই ইসলামিক শক্তিগুলো একটা বাধা হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে হেফাজতকে নিয়ন্ত্রণ করার জন্য, হেফাজতের নেতাদেরকে বিতর্কিত করার জন্য এই তথাকথিত নারী ঘটিত একটা নাটক সাজিয়ে তাকে এইভাবে হয়রানি করেছে, লাঞ্ছিত করেছে। দুঃখজনক যে মামুনুল হকের মুক্তির পরে যে লক্ষ লক্ষ মানুষ তার মুক্তির জন্য রাজপথে মানে সংবর্ধনা জানাতে এসেছে, তার জন্য সহানুভূতি দেখাচ্ছে, এই মানুষগুলো যদি তার মুক্তির পরে যদি রাজপথে ধারাবাহিকভাবে থাকতো তাহলে আজকে হেফাজত ইসলাম কিংবা আলেমদের এই পরিস্থিতি হতো না। তো আমি এইটা হচ্ছে সবার কাছে আহ্বান জানাবো, শুধুমাত্র এগিয়ে যান ভাই, চালিয়ে যান ভাই, আপনি জাতির ভবিষ্যৎ, আপনারা এই ভরসা, এই সমস্ত গতানুগতিক কথাবার্তা না বলে মুসলিমের পাশে দাঁড়ান এবং মুসলিমরা যে কার্যক্রম করছে সেখানে সহযোগিতা করুন। না হলে এই বর্তমান দেশের যে অবস্থা, আমরা কেউ নিরাপদ এবং ভালো থাকতে পারবো না। মনে হচ্ছে যে সরকার বুঝতে পারছে যে এইভাবে আলেম ওলামাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এটা যদি চালিয়ে যায় সরকারের জন্য বিপদ হতে পারে। এবং বিশেষ করে দেশে এখনকার যে পরিস্থিতি, সরকার তো দেখেছে যে তার জনপ্রিয়তা নাই, 95% জনগণ এই সরকারের বিরুদ্ধে, তারা সরকারকে ভোট দেয় নাই। তো কাজেই মামুনুল হকদের মতো আলেমদের প্রতি মানুষের যে সহানুভূতি তৈরি হচ্ছে, এদেরকে যদি আরো জেলে রাখা হয় তাহলে মানুষের ক্ষোভ আরো পুঞ্জীবিত হবে এবং বিরোধী দলের এই যে আন্দোলন সংগ্রাম
সবকিছু মিলিয়ে সরকারের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে। এই কারণে তো ছেড়ে দিতে বাধ্য হয়েছে। খালেদা জিয়াকে এর আগে ছেড়ে দিয়েছে, তবে স্বাভাবিকভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু কিছু কন্ডিশন নিশ্চয়ই সরকার তাদেরকে দিয়েছে যে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। যেমন খালেদা জিয়া কিন্তু জেল থেকে বের হওয়ার পরে কোনো রাজনৈতিক সমাবেশ করতে পারছে না, রাজনৈতিক কোনো মিটিং মিছিল করতে পারছে না। খালেদা জিয়া রাজনৈতিক নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির মতো বৃহৎ দলের চেয়ারপারসন, তিনি কেন রাজনীতি করবেন না, কেন করতে পারবেন না? সরকার কিন্তু আদালতের মাধ্যমে তাকে এইভাবে নিয়ন্ত্রণ করছে। ভিপি নুরুল হক নুরির কথাগুলো আপনারা শুনলেন প্রিয় দর্শক। আপনাদের মতামত এবার কমেন্ট বক্সে লিখবেন, আগে লেখা দরকার নেই, ভিডিওটাকে শেষ করেন। তো এবার সেই সেমিনারেই দাঁড়িয়ে বিএনপির টপ লেভেলের একজন নেত্রী ব্যারিস্টার রোমিন ফারহানা আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে এবং তার বাবার সম্পর্কে কথা বললেন একদম কেমন যেন কান্না জড়িত কণ্ঠে। চলুন শুনে আসি। আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন, তিনি যদি মনে করেছেন তাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন। অর্থাৎ সে যেই মতের হোক, যেই পথের হোক, যেই বিশ্বাসের হোক, যার উপরে অন্যায় হয়েছে, যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। আমার বাবাকে হারিয়েছে 2012 সালে। স্যার আমার বাবার মতো ছিলেন, বিভিন্ন কারণে আমার বাবার মতো। যে বললাম, সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি। একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠও তিনি ছিলেন। আমার বাবা যে কথাটি বলতেন, দিল্লির পিন্ডির দাসত্ব ছেড়েছি, দিল্লির দাসত্ব করব বলে নয়, একই আওয়াজ ডক্টর জাফরুল্লাহর কণ্ঠে আমরা পেতাম। ডক্টর জাফরুল্লাহকে অন্যকে বলার চেষ্টা করেন উনি বোধহয় বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন। না, তিনি কোন পন্থার বুদ্ধিজীবী ছিলেন না, তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন। তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তিনি মানুষের পক্ষে ছিলেন, তিনি দেশের পক্ষে ছিলেন, তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। সুতরাং কোন বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার দৈন্যতাকেই প্রকাশ করে। তিনি বাংলাদেশের মানুষের জন্য তার যতটুকু সাধ্য তার সর্বোচ্চটা তিনি দিয়ে গেছেন। আজকে যখন আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি, আজকে যখন আমরা বুঝে পাই না কি করব, আজকে যখন আমরা দলে, গোষ্ঠীতে, উপদলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি, আজকে আমাদের বড় প্রয়োজন ছিল জাফরুল্লাহ স্যারের, যিনি ব্যক্তির পরিচয় দেখতেন না। এই যে আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন, তিনি যদি মনে করেছেন তাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন। অর্থাৎ সে যেই মতের হোক, যেই পথের হোক, যেই বিশ্বাসের হোক, যার উপরে অন্যায় হয়েছে, যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশের নারীর অগ্রগতিতে নীরবে কত বড় ভূমিকা রেখে গেছে আপনারা জানেন? বাংলাদেশে 30 বছর আগে, 3 দশক আগে প্রথম নারী গাড়ি চালক সালেহা গণস্বাস্থ্যে তার গাড়ি চালাতেন। এখানে শিরিন আপা উপস্থিত আছেন। আমি একটা লেখায় দেখেছিলাম, একদিন খুব খুশি হয়ে উনি বাসায় ফিরেছেন। শিরিন আপাকে বলছেন, জানো শিরিন, সালেহা জাতিসংঘে চাকরি পেয়েছে, তার বেতন এখন আমার চেয়ে বেশি। কত বড় মাপের মানুষ হলে এমন হয় বলেন তো? গণ বিশ্ববিদ্যালয় যখন আখি নামের একজন তৃতীয় লিঙ্গের মানুষ দাঁড়িয়ে বলে, এতদিন মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আমি নিজেকে জীবন জীবিকা নির্বাহ করেছি, নিজেকে কখনো মানুষ মনে হয় নাই। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে মানুষ হিসেবে সমাজে পরিচয় করিয়ে দিয়েছে, এখন আমার নিজেকে মানুষ মনে হয়। কটা মানুষ পারে যে নিজেকে মানুষ ভাবছে না তাকে মানুষ পরিচয় দিতে? প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপনারা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য। সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আসলে আইনমন্ত্রীকে কি মেসেজ দিলেন বা কি বার্তা দিলেন, সরাসরি সংসদ থেকে ভিডিওটি নেওয়া। তো সবাইকে বলবো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন দেখাই। তো তার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি। থানা, কতগুলা জেলা, ইউনিয়ন, অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা, এবং এইটা আমাদের জন্য জানেন নামজারি, শেয়ার ট্রান্সফার, উত্তরাধিকার সব কিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে। আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোড যথেষ্ট কিনা? আরেকটা হচ্ছে 138 এর একটাই প্রশ্ন। ধন্যবাদ। একই সাথে রিলিভেন্ট স্পিকার, মানুষ স্পিকার, আপনি আইনের মানুষ, ওই 138 এর চেকের মামলায় এক একটা ডেট পরে 1 বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না, শুধুমাত্র ডেট পড়ার কারণে। এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের বক্তব্যটি আপনারা শুনলেন। সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বললেন সেটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন।
তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আবারও বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের সকল পর নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।